সকড়ি মানে এঁঠো, নিজ সকড়ি মানে এগুলো এঁঠো না, যেরকম ভাতটা এঁঠো, পান্তাটা এঁঠো। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে রাখা যায়, যেরকম লাড্ডু, আচার, কাসুন্দি, এই সমস্ত জিনিস অনেক দিন ধরে বানাতেন, অনেক দূর দূর থেকে জিনিস সংগ্রহ করে। ওনার বাগানে অনেক নারকেল গাছ ছিল, তথাপি যখন খবর পেতেন অমুক জায়গায় ভালো নারকেল, দৌড়ে গিয়ে ওই নারকেল নিয়ে এসে মহাপ্রভুর জন্য পদ রান্না করতেন। আবার কখনো কখনো অনেক নারকেল বাদও দিয়েছে। কোনো নারকেল কেউ এনে উপহার দিয়েছেন, কিন্তু মাটিতে রেখে দিয়েছে, না এটা মহাপ্রভুর ভোগে লাগবে না, মা এখানে অপবিত্র। এতটা নিষ্ঠাবান এবং কি বলা যায়, নিষ্ঠাবানই ছিলেন। তো কি কি বানাতেন ওখানে ছবি রয়েছে, আমরা দেখলাম। বিভিন্ন প্রকার আচার, মহাপ্রভু আচার খেতে পছন্দ করতেন, কৃষ্ণ আচার খেতে পছন্দ করতেন। কৃষ্ণ যখন খেতে বসতেন, এই আঙ্গুলের ফাঁকে বিভিন্ন প্রকার আচার, লঙ্কার আচার, লেবুর আচার, কুলের আচার, আমের আচার, আদার আচার সাজানো থাক, একটু একটু খেতেন আর আচার। বিভিন্ন প্রকার আচার, বিভিন্ন প্রকার লাড্ডু, কোনটা হজমি, কোনটা শরীরকে এনার্জি দেবে, সব রকম কাসুন্দি, এবং এক একটা সিজনের জন্য এক একটা আচার মহাপ্রভু বলেই দিয়েছিলেন। গোবিন্দ তার সেবক ছিলেন, যে আমাকে যা তুমি খেতে দাও, কিন্তু মাধবী দেবীর বা রাঘবের ঝালির একটা অংশ তোমাকে দিতেই হবে। সিজন অনুযায়ী কোন সিজনে কোনটা শরীরের পক্ষে উপযোগ, কোন তিথিতে কোনটা উপযোগ, সেই বিষয় বিবেচনা করে সেইগুলো দিতেন সিজন অনুযায়ী শরীরকে। আমরা তো এখন সিজন টিজন মানি না, সব সিজনে সব জিনিস খাবো। এখন গরম চলছে, বাজার থেকে ফুলকপি বাঁধাকপি কিনে খাবো, কেননা এখন এই পটল ঝিঙে ঢেঁড়স বোরিং হয়ে গেছে, এখন ফুলকপি খাবো। এ শরীর খারাপ করবে কি? ফুলকপি হচ্ছে শীতের জন্য, মূলো হচ্ছে শীতের জন্য, অত্যাধিক ঠান্ডার ভিতরে গাকে গরম রাখবে। এখন যত সহজপাচ্য জিনিস খেতে পারেন, সহজপাচ্য, লাউ, কি বলে যে উচ্ছে, ঢেঁড়স, ঝিঙে, এই সমস্ত জিনিস সহজপাচ্য এবং শরীরে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন। সেই জল সাপ্লাই দেবে লাউ, ঝিঙে, কুমড়া, চাল কুমড়া। তো এইগুলো বানাতেন, কয়েক মাস ধরে বানাতেন। তারপরে লোক ভাড়া করে, 4 জন লোক ভাড়া করে ট্রেনে করে, তখন তো ট্রেন বাস ছিল না, হেঁটে হেঁটে নিয়েছেন। যখন শিবানন্দ সেন পুরীতে নিয়ে যেতেন ভক্তদের, তার সঙ্গে 4 জন লোক নিয়ে, এই সঙ্গে এই আরও আম, কাঁঠাল, বিভিন্ন প্রকার জিনিস নিয়ে যেতেন। আমি শুনলাম আজকে এখনও সেই প্রথা প্রচলিত আছে। ঠিক রথযাত্রার আগে, কয়েকদিন আগে, ওই রাঘবের এলাকা থেকে, পানিহাটি এলাকা থেকে বহু লোক সরকারি 2টো ট্রেন বগি বুকিং থাকে, পুরো লোড করে চাল, ডাল, তরি তরকারি, মোচা, লাউ, আম, কাঁঠাল নিয়ে সব এখনও পুরীতে যায়। আমরা গত বছর পুরীতে রথযাত্রায় ছিলাম, দেখছিলাম, ওনারা আমাদের ডেকেছিলেন, এই গম্ভীরার ভক্তরা, গম্ভীরার মাহান্ত, তিনি বলেছিলেন বাংলা থেকে সব রাঘবের ঝালি আসছে, আমরা রিসিভ করব, আপনারা আসুন। এবং সেগুলো দিয়ে প্রসাদ বানিয়ে ভান্ডারা
খাওয়ানো হবে, আপনারা আসুন। আমরা গেছিলাম, দেখছিলাম প্রচুর লোকের সমাগম। সেই রাঘবের ঝালি এখনও আছে, যেখানে মহাপ্রভু সাক্ষাৎ অবস্থান করেন। সেই স্থান দর্শন করলাম। এবং যেখানে চিড়াদধি মহোৎসব হয়েছিল, নিত্যানন্দবাবু বসে চিড়া খাইয়েছিলেন রঘুনাথের মাধ্যমে, একদম গঙ্গার তীরে সেই বট গাছের নিচে, যে ছবি আমরা চৈতন্য চরিতামৃতে পাই, সেই জায়গায় আমরা গিয়ে বসলাম, সেই জায়গায় চিড়া খেলাম। সেই পানিহাটি চিড়াদধি মহোৎসবের কথা আমি চিড়াদধি মহোৎসবের সময় আপনাদের শোনাবো। তো তারপরে আমরা গেলাম উল্টোডাঙ্গা, দর্শন করলাম। প্রভুপাদের সঙ্গে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মিলন হয়েছিল। প্রথম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম আদেশ প্রদান করেছিলেন, তুমি কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বে প্রচার করো। বলা যায় ইস্কনের সূচনা, ইস্কনের বীজ বপন করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের হৃদয়ে। সেই স্থান, পবিত্র স্থান দর্শন করলাম। ওখান থেকে আমাদের রাধা গোবিন্দ মন্দির, সেখানে গেলাম। সেখান থেকে প্রভুপাদের জন্মস্থান, প্রভুপাদের মাসির বাড়ি, সেখানে গেলাম, যেখানে প্রভুপাদের জন্ম হয়েছিল। যে কাঁঠাল গাছের গোড়ায় জন্ম হয়েছিল, সেই কাঁঠাল গাছ আজ থেকে 158 বছর আগের কাঁঠাল গাছ এখনও রয়েছে। সেই স্থান দর্শন করে আমরা আস্তে আস্তে এলাম কাকদ্বীপ ঘাট পেরিয়ে কচুবেড়িয়া থেকে বাসে করে আমরা আমাদের নিজস্ব মন্দির, গঙ্গাসাগর বিশাল মন্দির তৈরি হচ্ছে, সেখানে আমরা উপস্থিত হলাম। এখানে আজকে, কালকে, পরশু 3 দিন থাকবো। তো আজকে আর কথা বিস্তার করব না, এখানে রাখবো। কাল থেকে ঠিক মতো 40-45 মিনিট কথা করব। আজকে গীতাদানের লিস্ট আবার ঘোষণা করছি না, কালকে ঘোষণা করব। শুভরাত্রি।